নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে রেশিও প্রপোর্শনের পার্ট 4 নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব। এর আগে অলরেডি 3টে পার্ট আলোচনা করা হয়ে গেছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 ছিল ইন্ট্রোডাকশন ক্লাস, পার্ট 2তে 10টা কোশ্চেন আলোচনা করেছি, পার্ট 3তে 9টা কোশ্চেন ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে। 10 মোট 19টা কোশ্চেন অলরেডি ডিসকাস করা হয়েছে। নতুন নতুন কনসেপ্ট নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। আজকে পার্ট 4তে আজ আমরা পার্ট 4তে আজকে আমরা 9টি কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব, আলোচনা করব। ওকে, 8টি কোশ্চেন নিয়ে আজ আমরা আলোচনা করব, 27 পর্যন্ত আছে। তো এর আগে যে পার্ট 3টা তোমরা যদি না দেখে থাকো, অবশ্যই তিনটা পার্ট দেখে নেবে। পার্ট 1 ছিল ইন্ট্রোডাকশন ক্লাস, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। এর আগে অলরেডি আমরা পার্সেন্টেজ নিয়ে আমরা আলোচনা করেছি। পার্সেন্টেজে 7টা ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, 7টা ভিডিও দেখে নেবে। 1, 2 করে 7 পর্যন্ত আপলোড করা আছে। মোট প্রায় আমরা গিয়ে 60টি কোশ্চেন আমরা ওখানে আলোচনা করেছি 7টা পার্টে। নতুন নতুন কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছি, কারণ শর্ট, আমি প্রথম থেকেই বলে আসছি, শর্ট ট্রিক নয়, শর্ট টাইমের মধ্যে অঙ্ক করতে হবে, কারণ ট্রিক অনেক আছে, তাই ট্রিক মনে রাখা আমাদের সম্ভব নয়। তাই নতুন কনসেপ্ট নিয়ে শর্ট টাইমের মধ্যে কী করে অঙ্কগুলো সলভ করব, উইদিন 30 to 35 30 সেকেন্ডের মধ্যে, উইদিন 30 সেকেন্ডস কী করে আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করব, সেই নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব। তাই নতুন কনসেপ্টের যুগ, নতুন কনসেপ্টের জামানা, তাই নতুন কনসেপ্ট নিয়ে আজ আমরা আলোচনা করব। নিচে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমাদের কিছু কোয়ারি থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল, দুটো চ্যানেল আছে, সেখানে তোমরা যোগ হয়ে যেতে পারো। সেখানে পিডিএফ এবং মক পোল নেওয়া হয়, সেখানে তোমরা অংশগ্রহণ করতে পারো মক পোলেতে। এবং যদি তোমরা পেড কোর্সে ভর্তি হতে চাও তো অবশ্যই আমাকে নিচে যে ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে আমরা যোগাযোগ করতে পারো। চলো আজকে আমরা 20 নম্বর কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। দ্য রেশিও অফ উইকলি ইনকাম অফ এ অ্যান্ড বি 9:7 অ্যান্ড দ্য রেশিও অফ দেয়ার এক্সপেন্ডিচার 4:3। ইচ সেভ 200, প্রত্যেকেই 200 টাকা করে সঞ্চয় করে। আচ্ছা, ইনকাম রেশিও A:B আর এক্সপেন্ডিচার রেশিও। ইনকাম রেশিও কত বলা আছে না, ইনকাম রেশিও বলা আছে প্রত্যেকের 9:7, আর এক্সপেন্ডিচার রেশিও কত বলা আছে, এক্সপেন্ডিচার রেশিও বলা আছে 4:3। তাহলে প্রত্যেকেই সঞ্চয় করে কত টাকা বলে দেওয়া আছে, প্রত্যেকেই সেভ করে 200 টাকা সঞ্চয় করে আমাকে বলে দেওয়া আছে। 200 টাকা আমরা প্রত্যেকেই সঞ্চয় করে বলে দেওয়া আছে। এখন ব্যাপার হচ্ছে যে ইনকাম করে 4 টাকা, ইনকাম করে 9 টাকা, 4 টাকা এক্সপেন্ড করছে, তাহলে এক্সপেন্স করছে, তাহলে সঞ্চয় করে 5। এখানে 7 টাকা, 3 টাকা এক্সপেন্ড করছে, তাহলে সেভ করছে কত, 4 টাকা। এখানে করছে 4 টাকা আর এখানে করছে 5 টাকা। তাহলে কিন্তু বলে দেওয়া আছে প্রত্যেকই ইকুয়াল সেভ করে, তো সেভিংসটা ইকুয়াল, কিন্তু সেভিংসটা কি আমাদের ইকুয়াল হচ্ছে না। যদি সেভিংস আমাদের ইকুয়াল না হয় তাহলে ইকুয়াল করে নিতে হবে। কী করে করব, সেই প্রসেসটাই আমরা এখানে আজকে আলোচনা করব। এই কনসেপ্টে আমরা আলোচনা করব। এখানকার এর এক্সপেন্ডিচারের ডিফারেন্স কত, দুজনের এক্সপেন্ডিচারের ডিফারেন্স কত, 4 আর 3 এর ডিফারেন্স কত, 1। তাহলে এক্সপেন্ডিচারের ডিফারেন্স কত, 1, তাহলে এর সঙ্গে 1 গুণ হয়ে যাবে। আর এদের ইনকামের ডিফারেন্স কত, এ আর বি এর ইনকামের ডিফারেন্স কত, ইনকাম রেশিওর ডিফারেন্স 2, তাহলে 2টা এখানে গুণ হয়ে যাবে। এবার কত হবে না, এবার দেখব আমাদের ক্যালকুলেশন কত হচ্ছে না, 9 1 9, 7 1 7 ইনকাম। এক্সপেন্ডিচার কত হচ্ছে না, 4 2 8 আর 3 2 6। এবার দেখো সেভ, প্রত্যেকেই সেভিংস কত না, সেভিংস প্রত্যেকেই এর কত, 1 টাকা সেভ, এর দেখো রেশিওতে 1 সেভ। তাহলে দেখো রেশিওতে সেভিংসটা কিন্তু এবার ইকুয়াল হয়ে গেল, তখন কিন্তু ইকুয়াল হয়নি। ইকুয়াল করার জন্য, সেভিংসটাকে ইকুয়াল করার জন্য, কারণ প্রত্যেকেই 200 টাকা করে সেভ করে বলে দিয়েছে কোশ্চেনে, তাহলে সেভটা তাহলে ইকুয়াল হতে হবে। তাহলে সেভটা তো আমাদের এও 200 টাকা সঞ্চয় করছে, এও 200 টাকা সঞ্চয় করছে, কিন্তু তাহলে সঞ্চয় রেশিওটা তাহলে সমান হতে হবে, কিন্তু সঞ্চয় রেশিও কি আমার এখানে সমান হচ্ছিল না। সেই কারণে আমাকে সঞ্চয় রেশিওটাকে সমান করার জন্য করে নিতে হবে। কী করে গুণ করলাম না, এর ডিফারেন্সটাকে এখানে গুণ করলাম, আর এর ডিফারেন্সটাকে, এক্সপেন্ডিচারের রেশিওর ডিফারেন্সটাকে আমরা এখানে গুণ করলাম। তাহলে দেখো তারপরে যেটা হলো, আমাদের সেভিংসটা সমান হয়ে গেল। তাহলে সেভিংস কত, এখানে 1 ইউনিট রেশিও, তাহলে রেশিও 1 ইউনিট মানেই 200 টাকা। ঠিক আছে,
দিয়ে বলছে যে দেন দ্য সাম অফ দেয়ার উইকলি ইনকাম, উইকলি ইনকামে তাদের সাম কত, মানে 9 সাথে কত হচ্ছে 16, তাহলে 1 ইউনিট মানে 200, তাহলে 16 ইউনিট মানে কত, 16 ইউনিট মানে 16 গুণিত 200, মানে 16 2 32, 3200 টাকা হচ্ছে তাদের সরি টোটাল ইনকাম কত, 3200 টাকা। ওকে, বোঝা গেছে। চলো আমাদের নেক্সট কোশ্চেন। তোমরা যদি বুঝতে না পারো অঙ্ক পজ করে নেবে, পজ করে দেখবে, রিপিটেডলি দেখবে, বারবার দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। নেক্সট অঙ্ক কী বলেছে, দ্য রেশিও অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস ফেয়ার বিটুইন হচ্ছে রেলওয়েজ স্টেশন 4:1 ফেয়ার অ্যান্ড দ্য নাম্বার অফ হচ্ছে প্যাসেঞ্জার ট্রাভেলিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস 1:40। তার মানে ফার্স্ট ক্লাস অ্যান্ড হচ্ছে সেকেন্ড ক্লাস, ঠিক আছে। ফেয়ার কত, ফেয়ার লিস্ট অ্যান্ড হচ্ছে প্যাসেঞ্জার। ফেয়ার কত না, ফেয়ার হচ্ছে কি ফার্স্ট ক্লাসে হচ্ছে কি ফেয়ার কত না 4, তাহলে 4:1। আর প্যাসেঞ্জার রেশিও কত না, প্যাসেঞ্জার রেশিও হচ্ছে কি 1:40। তাহলে ইনকাম কত হবে না, ফেয়ার ইন্টু প্যাসেঞ্জার, ঠিক আছে। ফেয়ার কত 4 টাকা, প্যাসেঞ্জার কত 1টা, তাহলে ইনকাম কত হচ্ছে কি, ইনকাম কত ট্রেনের এখান থেকে ফার্স্ট ক্লাস থেকে ট্রেনের ইনকাম কত হচ্ছে 4 টাকা, সেকেন্ড ক্লাস থেকে ইনকাম কত হচ্ছে 40 টাকা। তাহলে ইনকামের রেশিও কত হলো না 4 1 4 4 10 40, 1:10। এখন 1:10 হলো ইনকাম রেশিও। দিয়ে তারপরে তোমাদের এখানে কি বলতে চেয়েছে না যে আচ্ছা, ইফ ওয়ান ডে 1100 কালেক্টেড, এর টোটাল ফেয়ার কত 1100 টাকা পেয়েছে, তাহলে অ্যামাউন্ট কালেক্টেড ফ্রম দ্য ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের থেকে কত পেয়েছে, তাহলে ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার থেকে ইনকাম কত 1, টোটাল কত 10, 11 আর 10 কত হচ্ছে 10 আর 1 কত 11, তাহলে 11 × 1100, টোটাল কত 1100 টাকা। ফার্স্ট ক্লাস থেকে পায় কত, রেশিওতে 1, তাহলে 1 এর 11, রেশিও দুটোকে যোগ করে দেবো 11 1 11, তাহলে ফার্স্ট ক্লাস থেকে হচ্ছে কত টাকা ইনকাম হয়েছে, ফার্স্ট ক্লাস থেকে ইনকাম হয়েছে কত 100 টাকা। ওকে, চলো আমাদের নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করি। তোমাদের অঙ্ক যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো আমরা নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করি। ইন এ গ্লাস মিল্ক অ্যান্ড ওয়াটার আর ইন দ্য রেশিও 3:5। একটা গ্লাসে মিল্ক এবং ওয়াটারের রেশিও হচ্ছে 3:5। দে আর মিক্সড ইন দ্য রেশিও 6:1 অ্যান্ড ইন দ্য আনাদার গ্লাস, অন্য একটা গ্লাসে 6:1। হোয়াট রেশিও শুড বি কন্টেন টু গ্লাস মিক্সড টুগেদার দ্যাট উইল বি মিক্সচার কন্টেন মিল্ক অ্যান্ড ওয়াটার হচ্ছে 1:1, ঠিক আছে। তাতে মিল্ক এবং ওয়াটারের রেশিও হবে 1:1। মিল্ক অ্যান্ড ওয়াটার 3:5। প্রথমে হচ্ছে কি মিল্ক অ্যান্ড ওয়াটার কত 3:5, তাহলে মিল্ক কত আছে প্রথমটাতে, মিল্ক নিয়ে আমরা আলোচনা করব, দুটোকে নিয়ে আমরা করার দরকার নেই। মিল্ক কত আছে 3/8। দ্বিতীয়তে মিল্ক অ্যান্ড ওয়াটার কত না আনাদারটা হচ্ছে কি 6:1, তাহলে 6:1, তাহলে মিল্ক কত হচ্ছে কি 6/8, 6/8 অ্যান্ড 6:1, 6/7, সরি 6/7। আর দিয়ে কী বলেছে যে নতুন মিশ্রণে কী অনুপাতে মেশালে মিল্ক এবং ওয়াটার 1:1 হবে, মানে 1:1 মানে কত, মিল্ক এবং জল যদি 1:1 হয় তাহলে মিল্কের পরিমাণ কত, অংশ কত হবে 1/2। তাহলে এখান থেকে আমরা এটাকে বিয়োগ দিয়ে দেবো, তাহলে 3/8 থেকে আমরা যদি 1/2 বিয়োগ দিই তাহলে কত হবে 8 লসাগু হবে, তাহলে 8 1 8, 3 1 3, 2 4 8 4। আর এটা থেকে আমরা এটাকে বিয়োগ দিলে পরে কত হবে 14 লসাগু হবে, তাহলে হচ্ছে 7 2 14, 6 2 12, আর হচ্ছে 7 2 14, 6 2 12, আর 2 এটা হচ্ছে জায়গায় 7 2 14, আর 6 2 12, আর 2 7 14, 7 1 7। এটা তাহলে কত হবে সমান, হ্যাঁ এখানটা কত হবে 1 8,
আর এটা কত হবে 5/14। তার মানে এখানে রেশিও কত হলো 5/14 ইস টু 1/8, 2 4 8, 2 7 14, তাহলে কত 5 4 20 ইস টু 7। তাহলে নতুন মিশ্রণে মিল্ক এবং হ্যাঁ কী অনুপাতে মেশালে, তাহলে এটা 20 ইউনিট আর এটা হচ্ছে 7 ইউনিট, মানে 20:7 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে মিল্ক এবং ওয়াটারের রেশিও হবে 1:1। প্রথম মিশ্রণ 20 ইউনিট এবং দ্বিতীয় মিশ্রণ 7 ইউনিট মেশালে পরে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হবে 1:1, 20:7। অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার মেথড অ্যাপ্লাই করুন। এটা এইভাবে করতে পারি, নয়তো আমরা আর একটা প্রসেস আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, এইভাবে একটা করতে পারি। আর একটা আমরা হচ্ছে কি প্রসেস করতে পারি, কীভাবে করবো না দেখা যাবে। আমরা এখানে কত 5 আর 3 কত 8, এখানে কত 6 আর 1 7, এটা কত 2। তাহলে আমরা হচ্ছে কি এই 8 7 আর 2 এর এলসিএম করবো। 8 7 আর 2 এর এলসিএম কত না 8 7 আর 2 এর এলসিএম হচ্ছে 56। তাহলে কি করব না আমরা রেশিওর এখানে 8 7 56 এর সঙ্গে 7 গুণ করবো, তারপর 7 8 56 এর সঙ্গে 8 গুণ করবো, আর হচ্ছে কি এর সঙ্গে হচ্ছে গিয়ে তোমার 2 8 7 56। এখানে আমরা যেটা করতে পারি সেটা ওয়াটার, মিল্ক এবং ওয়াটার এখানে আমরা তো মিল্ক ওয়াটার এরকমভাবে তো করা তো যা 1 মিনিট 3:5 14 4 56 তো এখানে টোটাল হচ্ছে গিয়ে 8 56 56, এখানে 28 2 56, 28 2 যদি 56 হয় তাহলে নতুন রেশিও কত হবে, এটা 7 3 21, 7 5 35, এটা হবে 8 6 48, 8 1 8 56 হচ্ছে, আর এটা হচ্ছে 28 1 28। তার মানে কত হবে এর হচ্ছে কি 21 মিল্ক, 3টি মিল্ক নিয়ে আমরা হিসাব করব। এখানে মিল্ক আছে 21, এখানে মিল্ক আছে কত 48, এখানে কত 28, তাহলে রেশিও কত হবে 48 থেকে 28 বিয়োগ গেলে পরে হয় কত 20, আর 28 থেকে 21 বিয়োগ গেলে পরে হয় কত 7, তাহলে 20:7। নতুন মিশ্রণ অনুপাত কত হবে 20:7। আমরা এইরকমভাবেও করতে পারি, ঠিক আছে। 56 এদের আমি এলসিএম করে নিলাম, তাহলে 8 এর সঙ্গে 7 গুণ করলে পরে 56, তাহলে নতুন রেশিও কত হবে 7 3 21, 7 5 35 মিল্ক অ্যান্ড ওয়াটার। তারপরে হচ্ছে গিয়ে 8 7-এর সঙ্গে 8 গুণ করলে 56 হয়, তাহলে 8 6 48, 8 1 8, আর 56 2 এর সঙ্গে 28 গুণ করলে 56 হয়, তার মানে 28 1 28, 28 1 28, তাই তো। তাহলে এটা হলো গিয়ে মিল্ক আর এটা হলো গিয়ে ওয়াটার। এখানটা ধরেও করতে পারি রেশিও, সে একই বেরোবে, এটাকে তো মিল্ক ধরে করলাম একই বেরোলো 20:7। চলো আমাদের নেক্সট কোশ্চেন আলোচনা করি। কি বলা আছে, একটা কন্টেনারের অঙ্ক, কন্টেনার 2 কোয়ান্টিটিস A and B আর ইন দ্য রেশিও 7:5, ঠিক আছে। হোয়েন 9 লিটার অফ হচ্ছে ওয়াটার মিক্সচার আর ড্রন অফ, যখন 9 লিটার হচ্ছে যদি তুলে নেওয়া হয় তাহলে তাদের ড্রন অফ অ্যান্ড দ্য কন্টেনার ফিল্ড উইথ দ্য বি
দ্য রেশিও অফ এ অ্যান্ড বি 1:1। আচ্ছা, একটা 7:5 অনুপাতে হচ্ছে এ অ্যান্ড বি দুটো পদার্থ আছে। আচ্ছা, 7:a আর হচ্ছে বি, রেশিও কত না এ আর বি এর রেশিও হচ্ছে 7:5, এ আর বি এর রেশিও হচ্ছে কি 7:5। আচ্ছা, দিয়ে 7:5। এখন 9 লিটার যদি তুলে নেয় মিশ্রণ থেকে, যদি 9 লিটার তুলে নেয় তাহলে 9 লিটার তুলে নেওয়ার পরও রেশিও কত থাকবে? 7:5ই থাকবে, কারণ মিশ্রণ তো। মিশ্রণ থেকে যদি 9 লিটার তুলে নেওয়া হয় তাহলে তারপরে রেশিওটা কত থাকবে? 7:5ই থাকবে। মিশ্রণ থেকে যতটা পরে যদি 4 লিটার তুলে নেওয়া হয়, 4 লিটার তুলে নেওয়ার পর মিশ্রণের রেশিও কত থাকবে? 7:5ই থাকবে। মিশ্রণ দুধ আর জল মেশানো রয়েছে, দুধ আর জল থেকে মেশানো রয়েছে একটা ড্রামে, সেখান থেকে আমি হচ্ছে 5 লিটার দুধ আর জল মিশ্রণটা তুলে নিলাম। তাহলে নতুন যেটা পড়ে থাকলো তারও রেশিওটা তো সেই তুলে নেওয়ার পরও সেই সেম রেশিওই থাকবে, কারণ জল যতটা মিশে গেছে তো, তাহলে তার জল যতটা পরিমাণে উঠছে দুধও ততটা পরিমাণে উঠছে, সেই রেশিও অনুপাতে উঠছে, তাহলে রেশিওটা সমানই থাকবে। এখন 9 লিটার হচ্ছে অ্যাড করার পর জল 9 লিটার হচ্ছে কি বিটা অ্যাড করার পর রেশিও হচ্ছে এ অ্যান্ড বি এর রেশিও হচ্ছে 1:1, বিটাকে অ্যাড করার পর 1:1। এখন ঘটনা হচ্ছে যে বিকে অ্যাড করা হয়েছে, তাহলে একে তো অ্যাড করা হয়নি, তাহলে একে সমান করতে হবে। কী করে সমান করব? না, এটাকে সমান করতে হবে। তাহলে এ আমি এখানে এই এর যে 7 রয়েছে এটাকে তো সমান করতে হবে, তাহলে এর এই 7টাকে আমি এখানে গুণ করে দিলাম। আর এখানে এর এতে কত আছে? 1 আছে, তাহলে এর 1টা এখানে গুণ করলাম, তাহলে কত হয়ে যাবে? এবার দেখো সমান হয়ে যাবে। এ আর বি এর রেশিও কত হবে? 7:5, আর এখানে কত হবে? 7:7। এবার দেখো এ 7:5 ছিল, এখন 7:7 হয়েছে। 7:7 মানেই তো 1:1, তাহলে এখন 7:7 হয়েছে। কি না, কিছুটা পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে বি ঢেলেছে, তাহলে বি ঢালাতে রেশিও কত হয়েছে? বি এর রেশিও কত হয়েছে? 5 থেকে 7 হয়ে গেছে। আর রেশিওতে কত পরিবর্তন হয়েছে? 2 ইউনিট পরিবর্তন হয়েছে। রেশিওতে ঢালা হয়েছে কতটা? মেশানো হয়েছে কতটা? 2 ইউনিট বি মেশানো হয়েছে। আর অ্যাকচুয়াল মেশানো হয়েছে কতটা? 9। তাহলে 2 ইউনিট রিপ্রেজেন্ট করছে 9 লিটার। ঠিক আছে, তাহলে 7 আর 5 12 ইউনিট রিপ্রেজেন্ট করবে কত? 12 ইউনিট না, প্রথমে হ্যাঁ এখন কতটা আছে? তাহলে হচ্ছে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 9/2, আর 14 ইউনিট মানে কত? 14 ইউনিট মানে হচ্ছে 9/2 ইন্টু 14, তাহলে 2 সাথে 14, 9 সাথে কত? 63, তাই তো। এখন তাহলে টোটাল পরিমাণটা হচ্ছে কি কত? 63 লিটার্স। দিয়ে বলছি ইনিশিয়াল রেশিও, ইনিশিয়াল বলছে হাউ মেনি লিটার্স লিকুইড এ ওয়াজ কন্টেনার ইনিশিয়ালি। তাহলে এ প্রথমে কতটা ছিল? তাহলে এ রেশিও কত? 7 আর 5 12, 7 আর 5 রেশিও কত? 12। তাহলে প্রথমে হচ্ছে কতটা ছিল? তাহলে 7 আর 5 কত? 12, তাহলে কত ছিল? 7 বার 12 ছিল, 7 বার 12 ইন্টু 63, 7 বার 12 ইন্টু 63, তাহলে কত হবে? 3 4 12, 3 2 6, 3 1 3, তার মানে কত? তো 7 1 7, 7 2 14/4, তাহলে কত? 4 3 12, 2 27, 4 6 24, প্রথমে কতটা ছিল? 36.34 লিটার। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আবার একবার বলে দিচ্ছি, এ আর বি রেশিও হচ্ছে 7:5। প্রথমে আমার 9 লিটার তুলে নিয়েছে, 9 লিটার তুলে নেওয়ার পর রেশিও এটাই থাকবে। দিয়ে তারপরে কী হয়েছে? তুলে নিয়েছি, মিশ্রণ তুলে নিল 9 লিটার, ঢাললো কি? বি। তুললো মিশ্রণ নয়, ঢাললো বি, তাহলে কত হবে তখন? না, বি ঢালার পর রেশিওটা সমান হয়ে যাচ্ছে এ আর বি এর। তাহলে এটাকে তো আর তোর এটা তো 7ই ছিল, কিন্তু ঢেলেছে বি, বি ঢালার জন্য রেশিওটা সমান হয়ে গেল। তাহলে এ তো আর হচ্ছে কি কিছু ঢালা বা কিছু হয়নি, তাহলে এর কন্টেন্টটা প্রথমে ঠিক ছিল। তাহলে এ যদি প্রথমে যদি 7 ইউনিট থেকে থাকে তাহলে পরেও তো তাহলে 7 থাকার কথা, ওই জন্যে এটাকে সমান করে নিলাম। এখন ঢেলেছে মাত্র বি, তাহলে 7:5, এটাকে সমান করলাম, তাহলে 7:7। এখন এই 5 থেকে 7 হয়েছে কত? না, রেশিও তো কতটা বেড়েছে? 2, আর অ্যাকচুয়াল কতটা ঢেলেছে? 9, 2 ইউনিট রিপ্রেজেন্ট করছে 9, 1 ইউনিট হচ্ছে 9 2 14 ইউনিট মানে কত? 63। তাহলে ছিল কত? তো এখন আছে কতটা? দুধ এবং জল হচ্ছে কি 63। তাহলে প্রথমে কতটা ছিল? প্রথমে ছিল 7 আর 12, ঠিক আছে, কারণ 7 ইউনিট আর 5 ইউনিট, তাহলে 7 আর 12, তাহলে 7 আর 12 মানে কত? 7 আর 12 গণিত 63, তার মানে হচ্ছে 36.34 লিটার প্রথমে এ কন্টেনারটা ছিল। চলো আমাদের নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করি।
তো বলছে দ্য রেশিও অফ এজ রহিম 10 years ago 1:3 and ratio of their age 5 year hence 2:3. The ratio of their present age is, তাদের প্রেজেন্ট এজের রেশিও কত হয়। তাহলে 10 বছর আগে তাদের হচ্ছে কি রাম এবং রহিমের রেশিও কত ছিল? রাম এবং রহিমের রেশিও ছিল 1:3। 10 বছর আগে, 10 বছর আগে মানে 10 years মাইনাস, আর এটা প্রেজেন্ট, আর 10 বছর পরে, 10 বছর পরে তাদের রাম এবং রহিমের রেশিও কত হবে? 2:3। 2:3। এখন এটা প্রেজেন্টেজ, তাহলে প্রেজেন্টেজের 10 বছর আগে এবং প্রেজেন্টেজের 5 বছর পরে, তাহলে অ্যাকচুয়াল গ্যাপ কতটা হচ্ছে? এটা প্রেজেন্টেজ তার 10 বছর আগে এবং প্রেজেন্টেজের 5 বছর পরে, তাহলে গ্যাপ কতটা হচ্ছে? গ্যাপ হচ্ছে 15 বছর। কারণ এও 15, এও 15, তাহলে রেশিও তো দেখো এ 3 থেকে 3 0, আর এখানে 1 থেকে 2, তাহলে 1 বাড়ছে। তাহলে রেশিওতে গ্যাপ কতটা? 10 বছর আগে এবং 5 বছর পরে কতটা গ্যাপ? 15 করে। এর গ্যাপ কতটা? এখানে রেশিওতে 0, আর এখানে গ্যাপ হচ্ছে কি 1। তাহলে রেশিওর গ্যাপটাকে আমরা সমান করে নেবো। কী করে করবো না, এর আর এই ডিফারেন্স কত? 3 আর 2 ডিফারেন্স হচ্ছে 1, তাহলে এখানে 1 গুণ করবো। আর 1 আর 3 ডিফারেন্স কত? 2, তাহলে এখানে আমরা 2 গুণ করবো। তাহলে এবার রেশিও কত হবে? 1:3। এখানে রেশিও কত হবে? 2 2 4, আর হচ্ছে 3 2 6। এবার দেখো কতটা বাড়লো? 3, এরও দেখো হচ্ছে কি 3 বাড়লো, +3, এরও দেখো হচ্ছে +3 বাড়লো। রেশিও গ্যাপটা হচ্ছে কি এবার সমান হয়ে গেল, 3 3 করে বাড়লো। আর দেখো এখানেও দেখো 10, এরও হচ্ছে কি 10 বছর আগে, এর হচ্ছে 5 বছর পরে, তাহলে দুজনের 15 বছর গ্যাপ। তাহলে 15 বছরের গ্যাপ, রেশিও গ্যাপ কত? প্রত্যেকেরই সমান করে নিলাম। এবার বয়সের গ্যাপ, অ্যাকচুয়াল গ্যাপ কত? 15, রেশিওর গ্যাপ কত? প্রত্যেকের 3, তাহলে 3 ইউনিট রিপ্রেজেন্ট করছে কত? 15 বছর। ঠিক আছে, 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 5 বছর। তাহলে 1 ইউনিট মানে যদি 5 বছর হয়, তাহলে 10 বছর আগে তাদের বয়স কত ছিল? না, এ ছিল হচ্ছে 5 1 5 বছর, আর এ ছিল 5 3 15 বছর। তাহলে 10 বছর আগে ছিল 15 বছর, এ 5 বছর। তাহলে প্রেজেন্ট কত হবে? না, প্রেজেন্টে 10 বাড়বে, তার মানে 10 বেরোলে পরে এর কত হবে? 10 আর 5 15 হবে, আর এই হচ্ছে 15 আর 10 কত হবে? 25 বছর হবে। তাহলে রেশিও কত হবে? না 5 3 15, 5 5 25, তাহলে 3:5 হবে এদের রেশিও। ঠিক আছে, 1 ইউনিট মানে 5, তাহলে 10 বছর আগে কত ছিল? না, 10 বছর আগে এ ছিল তোমার 5 বছর, আর এ ছিল হচ্ছে 5 3 15 বছর। তাহলে প্রেজেন্ট কত হবে? না, প্রেজেন্টে আরও 10 যোগ হয়ে যাবে, তাহলে এ কত হবে? না 15 হবে। 5 আর 10 15, আর এ হচ্ছে 15 আর 10 25, তাহলে 15 আর 25 রেশিও কত হবে? না 5 3 15, 5 5 25, তাহলে রেশিও হবে 3:5। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। নেক্সট কোশ্চেন তোমাদের পিনের সামনে দেখো, দেখতে পাচ্ছ। আমি কিন্তু তোমাদের কোশ্চেনগুলো বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনই দেওয়ার চেষ্টা করি, ডিসকাস করি অবশ্যই বাংলাতে, কিন্তু যারা ইংলিশ মিডিয়াম আছে তাদের যাতে সুবিধা হয়, অনেকে মানে বাংলা বা বেঙ্গল থেকেই পরীক্ষাগুলো দিচ্ছে, অথচ তাদের ভার্সনটা হচ্ছে মিডিয়ামটা ইংলিশ, সেই জন্য কিন্তু আমি আলোচনাটা বাংলাতেই করি, তাদের যাতে সবারই সুবিধা হয়। সেই ক্ষেত্রে দ্য ইনকাম অফ এক্স অ্যান্ড ওয়াই 4:3 and their expenditure ratio 12:7, 12:7, both save rupees 3,200, 3,200 at the end of the month. The income of X is, income কত? আচ্ছা, ইনকাম এক্স অ্যান্ড ওয়াই আর ইন দ্য 4:3, তাহলে ইনকাম আর হচ্ছে কি এক্সপেন্ডিচার। ইনকাম হচ্ছে এক্স আর হচ্ছে কি ওয়াই। ইনকাম কত বলা আছে? না 4:3। এক্সপেন্ডিচার কত বলা আছে? 12:7। তাহলে 12 থেকে যদি 4 বিয়োগ দেওয়া হয়, তাহলে সেভ কত হচ্ছে? সেভিংস কত হচ্ছে? এর 8, এর কত হচ্ছে সেভ? না হচ্ছে 4। তাহলে সেভিংসটা দুজনের সমান হচ্ছে না, কারণ দুজনেরই সেভিংসটা কিন্তু সমান বলে দেওয়া আছে 3,200। তাহলে সেভিংসটাকে আমরা সমান করে নেবো। কী করে করবো? না, এর একটু আগেই এর আগের অঙ্কটা যেরকম করলাম, এদের ডিফারেন্সটাকে এখানে গুণ করবো। 12 আর 7 ডিফারেন্স কত? 5, তাহলে এখানে 5টা গুণ করলাম। আর 4 আর 3 ডিফারেন্স কত? 1, তাহলে এখানে 1টা গুণ করলাম। তাহলে এবার দেখো, এবার হচ্ছে কি কত? 5 4 20, 5 3 15, এখানে কত? 12, আর এটা হচ্ছে কি 7। তাহলে এবার দেখো সেভিংস কত? না সেভিংস হচ্ছে
ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, সেভ কত না সেভ হচ্ছে 8, এখানে কত না 15 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 8। তাহলে দুজনেরই সেভিংস দেখো এবার সমান হয়ে গেল। তাহলে সেভিংস হচ্ছে 8, এরও 8, আর দুজনেরই অ্যাকচুয়াল সেভিংস হচ্ছে এরও 3200, এরও 3200। তার মানে সেভিংস কত হচ্ছে 3200। তাহলে 8-এর কত গুণ 3200, 8-এর কত গুণ 3200, 400 গুণ। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 8 ইউনিটের ভ্যালু 3200, 1 ইউনিটের ভ্যালু কত 400। তোমাকে জানতে চাইছে কি না ইনকাম অফ এক্স ইজ, এক্সের ইনকাম কত না এক্সের ইনকাম হচ্ছে 1 ইউনিটের ভ্যালু কত 3200, 8 ইউনিটের ভ্যালু কত 3200, 1 ইউনিটের ভ্যালু কত 400। তাহলে এক্সের ইনকাম কত, এক্সের ইনকাম কত না এক্সের ইনকাম হচ্ছে কি 20 ইউনিট। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত 20 ইন্টু 400, 4 2 8, 8000 টাকা। ঠিক আছে, এক্সের ইনকাম কত, এক্সের ইনকাম কিন্তু এই চারটা, প্রথমে চারটাকে কিন্তু নেবো না কোনোভাবেই, কারণ আমরা এটাকে এখানে যে অনুপাতটা আমাদের দেওয়া ছিল সেখানে তো আমাদের এই সেভিংসটা মিলছিল না। তো সেভিংসটা মেলার জন্য আমরা নতুন একটা রেশিও নিলাম। কি রেশিও নিলাম যাতে সেভিংসটা মেলে? কি রেশিও নিলাম না 20 15 12 7। কেন না 20 15 মানেই হচ্ছে 4 3, আবার 12:7 মানেই হচ্ছে 12:7, এখানেই দেওয়া আছে। তাহলে ইনকামটা কত, ইনকাম রেশিওটা এখন কিন্তু হচ্ছে এখানে 20 আর এখানে 15 ধরা আছে। এর ইনকাম 20 ইউনিট, এর ইনকাম 15 ইউনিট। তাহলে এই 20টাকে ধরে আমরা কাজ করব। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 400 হয় তাহলে 20 ইউনিটের ভ্যালু কত হবে? এইখানে কিন্তু 4 ইউনিটে এক্সের ইনকাম 4 ইউনিট ধরে কিন্তু আমরা করবো না। নতুন যেটা রেশিও তৈরি করলাম আমরা, এই গ্যাপটাকে সমান সেভিংসটাকে সমান করার জন্য যে রেশিও আমরা নিলাম সেই রেশিওকে ধরে আমরা ক্যালকুলেশন করবো সবসময়তেই। এই রেশিওটা তখন আর এই রেশিওকে ধরে নতুন রেশিওতে এলো, তারপরে কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করবো এই রেশিওকে ধরে। নেক্সট কোশ্চেন আমরা কিনের সামনে দেখো, দেখতে পাচ্ছ In a factory, salary of each worker increased by 22-25, but the number of workers decreased by 26.23. Number of workers decreased by 26.23. The net effect on the salary. Salary কিরূপ পরিবর্তন হবে? টোটাল স্যালারি কিরূপ পরিবর্তন হবে? ঠিক আছে, ইন এ ফ্যাক্টরি স্যালারি অফ ইচ ওয়ার্কার। আচ্ছা, আচ্ছা ওল্ড আর এটা হচ্ছে কি নিউ। স্যালারি অফ ইচ ওয়ার্কারের হচ্ছে স্যালারি কত, স্যালারি কত না 22:25, অ্যান্ড নাম্বার অফ ওয়ার্কার ইনক্রিজ বাই 26.23%। 26.23%। এই 26.23, এর আগে আমরা পার্সেন্টেজ করানোর সময় আমরা দেখিয়েছিলাম যে 26.23কে আমরা কী করে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করব। 26.23-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 4/15। 4/15, ঠিক আছে। তাহলে ওয়ার্কার কী হচ্ছে 26.23% কী হচ্ছে ডিক্রিজ হচ্ছে, তাই তো। তাহলে প্রথমে যদি ওয়ার্কার যদি হচ্ছে 15টা থাকে তাহলে পরে 4টে ডিক্রিজ হচ্ছে। তাহলে প্রথমে ছিল ওয়ার্কার 15, তারপরে 4 ডিক্রিজ হচ্ছে। তাহলে 15 থেকে 4 ডিক্রিজ হলে ওয়ার্কার কত হলো? নিউ ওয়ার্কার কত হলে আপনি গেল। এবার স্যালারি কী হতো না, স্যালারি বাবদ কত খরচা হতো? টোটাল খরচা হতো স্যালারি বাবদ হচ্ছে কি 330 আগে, আর এখন কত খরচা হচ্ছে স্যালারি বাবদ? 25 কত 275। ঠিক আছে, স্যালারি 25 থেকে 22 থেকে বেড়ে 25 হয়েছে, আর ওয়ার্কার 15 থেকে কমে 11 হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি স্যালারি আগে যদি 330 টাকা যদি টোটাল স্যালারি বাবদ খরচা হতো, এখন স্যালারি বাবদ খরচা 275 টাকা। তাহলে স্যালারি হচ্ছে কমে গেল, হ্রাস পেল। কতটা হ্রাস পেল না 30 আর 25 এদিকে 55 হ্রাস পেল। কতর মধ্যে হ্রাস পেল না 330-এর মধ্যে, তাই তো। তাহলে কত হবে? 11 5 55 আর 11 3 5 6 30, তাহলে কত হলো? 1/6। 1/6 স্যালারি হ্রাস পাবে। 1/6 মানে কত? 1/6 মানে হচ্ছে 16.23%। স্যালারি হ্রাস পাবে 1/6 মানে 16.23% স্যালারি হ্রাস পাবে।
কোশ্চেন আমরা এরপরে আলোচনা। 27 নম্বর কোশ্চেন আমরা এরপরে আমরা আলোচনা করব। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন স্কুল 3:2। আচ্ছা, বয়েজ অ্যান্ড গার্লস ইন স্কুল 3:2, বয়েজ অ্যান্ড গার্লস ইন স্কুল 3:2 রেশিও দিয়ে বলছে যে ইফ 20% বয়েজ অ্যান্ড 25% গার্লস আর স্কলারশিপ পেয়েছে, তাহলে বয়েজ হচ্ছে কি 3 আর গার্লস হচ্ছে কি 2 আছে। আমরা এখানে সুবিধার্থে বয়েজ হচ্ছে কি 300 ধরে নিলাম, 100তে কনভার্ট করে নিলাম, আর গার্লস হচ্ছে কি 200 ধরে নিলাম। তাহলে বয়েজ যদি 300 হয় এবং গার্লস যদি 200 হয়, তাহলে বয়েজ কতজন স্কলারশিপ পেয়েছে না, বয়েজ স্কলারশিপ পেয়েছে হচ্ছে কি 20%। তার মানে 100 20%, তাহলে 300 কত হবে, 100 জনে 20 জন স্কলারশিপ পায়, তাহলে 300 জনে কতজন স্কলারশিপ পাবে, 60 জন। আর গার্লসের হচ্ছে কি 25% স্কলারশিপ পেয়েছে, তাহলে 100 জনে যদি 25 জন স্কলারশিপ পায়, তাহলে 200 জনে কতজন স্কলারশিপ পাবে না, 200 জনে স্কলারশিপ পাবে 50 জন স্কলারশিপ পাবে। তাহলে মোট স্কলারশিপ, মোট টোটাল কত না, টোটাল বয়েজ কত না, টোটাল বয়েজ হচ্ছে কি 500 বয়েজ অ্যান্ড গার্লস মিলিয়ে, আর টোটাল স্কলারশিপ পাচ্ছে কত না 110 জন হচ্ছে কি স্কলারশিপ পাচ্ছে। তাহলে স্কলারশিপ পাচ্ছে হচ্ছে 110, পাচ্ছে না কতজন না, তোমাকে জানতে চেয়েছে কি না, জানতে চেয়েছে যে দ্য পার্সেন্টেজ অফ দ্য স্কুল স্টুডেন্ট হু আর নট স্কলারশিপ হোল্ডার, কতজন স্কলারশিপ পায়নি। তাহলে স্কলারশিপ পায়নি কতজন, স্কলারশিপ পায়নি হচ্ছে কি 390 জন স্কলারশিপ পায়নি, কতজনের মধ্যে 500 জনের মধ্যে, তাহলে ইন্টু 100, দুটো শূন্য ক্যান্সেল, তাহলে 5 7 35, 4 40, 5 8 40, তাহলে কত হলো সমান 78% লোক স্কলারশিপ পায়নি। তাহলে কতজন স্কলারশিপ পায়নি না 78% স্টুডেন্ট স্কলারশিপ পায়নি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন মনে হয় নাই, হ্যাঁ না নাই 27 পর্যন্ত। তো বন্ধুরা আজকে পার্সেন্টেজ আমরা এখানেই শেষ করলাম, এবং পার্সেন্টেজ 27টি অঙ্ক আলোচনা করার সাথে সাথে পার্সেন্টেজের ডেমো ক্লাস আমার অলরেডি আলোচনা করা হয়ে গেল। তোমরা যদি পার্সেন্টেজ বলছি, রেশিও প্রপোর্শন আজ আমরা এখানেই শেষ করছি, ডেমো রেশিও প্রপোর্শনের ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা যদি আরও অ্যাডভান্স জানতে চাও, অ্যাডভান্স শিখতে চাও, তাহলে অবশ্যই আমার পেড কোর্সে ভর্তি হতে পারো। ঠিক আছে, 6 মাসের পেড কোর্স ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারো। কীভাবে কি ভর্তি হবে, আমার নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তোমরা এই রেশিও প্রপোর্শনের যে অ্যাডভান্স আরও ম্যাথ দুটো ভার্সেনটি তোমরা হচ্ছে গিয়ে পিডিএফ নোট পেয়ে যাবে, দুটো ভার্সেনই পাবে, বাংলা এবং ইংলিশ দুটো ভার্সেনই তোমরা কিন্তু নোট পাবে প্রত্যেকটা কোশ্চেন, যেটা এর আগে কেউ কোনোদিনই তোমাদেরকে নিয়ে হয়তো দেয়নি। বাংলা ভার্সেন করেছো না হয়তো ইংলিশ ভার্সেন করেছো, কিন্তু বোথ ইংলিশ এবং হচ্ছে গিয়ে বেঙ্গলি ভার্সেন নোট একসাথে কিন্তু তোমরা পেয়ে যাবে যদি তোমরা হচ্ছে ক্র্যাশ কোর্সে ভর্তি হও। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। তোমাদের একটি লাইক আমাকে আরও বেশি উজ্জীবিত করবে তোমাদের জন্য ভিডিও প্রমোট করার জন্য। তো আজকে এখানে পর্যন্তই। এরপরে আমরা আলোচনা করব টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কে যেটা আলোচনা করব, কোনো নতুন কোনো কোশ্চেন আমি আলোচনা করব না, যেটা আলোচনা করব যে আর.এস. আগরওয়ালের যে নবীন অঙ্কগণিত যে বইটি আছে ওখান থেকে 1-2 করে আমরা আলোচনা করব, নবীন অঙ্কগণিতের সমাধান সলভ করব। তার জন্য তোমরা কি করবে, নবীন অঙ্কগণিত বইটা তোমরা অবশ্যই একটা কিনে নেবে। আর.এস. আগরওয়ালের বই বাংলা ভার্সন নবীন অঙ্কগণিত প্রত্যেকেই তোমরা কাছে রাখবে, আমি ওখান থেকেই সলভ করার চেষ্টা করব। আমি আর.এস. আগরওয়াল কেনার জন্য প্রমোশনের জন্য আমি বলছি না, প্রমোট করছি না, কিন্তু আমি যেহেতু করাবো সেই কারণে বলছি তোমরা ওটা কিনে নেবে। আমি নবীন অঙ্কগণিত বইটা সলভ করব এখান থেকে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, প্রত্যেককেই ধন্যবাদ।